কি জাহাপানা, আজকে হঠাৎ আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? চিন্তা করবো না? আমার অধীনস্থ একটা ছোট্ট অঙ্গরাজ্যের ক্ষুদ্র রাজা কৃষ্ণচন্দ্র, আর তাকে বাগে আনতেই আমার কাল ঘাম ছুটে যাচ্ছে। জাহাপানা, কৃষ্ণচন্দ্রকে বাগে আনা তো আমার কাছে কোনো ব্যাপারই না। ওসব আমার বাঁ হাতের কড়ি আঙুলের কাজ। কিন্তু পথের কাঁটা হচ্ছে রাজসভার পালের গোদা গোপাল। জাহাপানা, একটা ব্যাপার কিন্তু আমি খুব ভালো বুঝি, সেটা হলো কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়। আর সেই জন্যেই গোপালকে চমকানোর জন্যে গোপালের থেকেও শক্তিশালী একটা কাঁটার বন্দোবস্ত করতে হবে, আর তারপর সেই কাঁটা দিয়েই গোপালের কাঁটা সরাতে হবে। আচ্ছা উজির, একটা ব্যাপার বলো তো, গোপালের থেকে বেশি বুদ্ধিমান কেউ তো কৃষ্ণনগরে নেই। না, শুধু কৃষ্ণনগর কেন, আমাদের এই মুর্শিদাবাদেও নেই। শোনো উজির, কাঁটাকে তোলার জন্যে কাঁটা প্রয়োজন, লোহাকে কাটার জন্যে ইস্পাতে প্রয়োজন, ঠিক তেমনি বুদ্ধিকে পরাস্ত করার জন্যে বিদ্যের প্রয়োজন। আর এটা দিয়েই আমি বাজিমাত করে দেবো। কিন্তু তার জন্যে তো একজন প্রকৃত বিদ্বান লোক প্রয়োজন। লোক আমার চেনা আছে। আমার মামা শ্বশুরের বড় ছেলে বিদ্বান ব্যক্তি, সে দেশের দক্ষিণ প্রান্তে থাকে, তাকে ডেকে আনার ব্যবস্থা করো। যথাজ্ঞা জাহাপানা। আরে দূর দূর দূর, এই কটা জ্বালানি দিয়ে কি এত কিছু রান্না করা সম্ভব নাকি? ধুর। আর এদিকে আবদার করাচ্ছে ভাত হবে, ডাল হবে, ডিম সেদ্ধ হবে। কি হয়েছে কি? ভর সন্ধেবেলা ওরকম নাকি কান্না কাঁদছো কেন? কাঁদবো না? তুমি তো শুধু বলেই খালাস। সকাল থেকে বলছি জ্বালানি শেষ হয়ে আসছে, জ্বালানি শেষ হয়ে আসছে, কিন্তু তোমার কোনো ভ্রুক্ষেপ নেই না। এখন শুধু তাহলে নুন ভাত খেয়ে থাকতে হবে। খাবে তো? ওহো গিন্নি, সকাল থেকে আমার অনেক কাজ ছিল, তাই একদম সময় পাইনি। আর জ্বালানি কম আছে বলে শুধু নুন ভাত খেয়ে থাকবো কেন? বলি যথেষ্ট জ্বালানি না থাকলে বাকি রান্না কিভাবে হবে শুনি? বুদ্ধি থাকলে কি না হয়। শোনো, তুমি একটা কাজ করো, চালগুলো হাঁড়িতে বসানোর আগে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখো, আর কয়েকটা গোটা গোটা করে আলু ছুলে রাখো, আর দুটো ডিম ভালো করে ধুয়ে হাঁড়ির ভিতরে দিয়ে দেবে, আর হাঁড়ির ওপরে একটা বাটিতে জলের মধ্যে ডাল সেদ্ধ করতে দেবে। ব্যাস হয়ে গেল ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর সাথে নুন আর গাওয়া ঘি। পুরো অমৃত। হ্যাঁ নয়? হ্যাঁ, নাও নাও নাও, চটপট রান্না শুরু করে দাও দেখি। বাবারে বাবা, বাবারে বাবা। কি গৌজির, আরে কি খবর হলো? জাহাপানা, আপনার কথা মতো আপনার মামা শ্বশুরের বড় ছেলেকে ডেকে পাঠিয়েছি, আশা করছি এক্ষুনি চলে আসবেন। সালাম ভাইয়া, সালাম। আরে এই তো, এসো 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 এসো। তা পড়াশোনা তোমার শেষ তো? পড়াশোনা কি আর কোনো শেষ আছে ভাইয়া? আমরা যত পড়বো তত শিখবো, তত জানবো। একমাত্র শিক্ষাকে অবলম্বন করেই অনেক অনেক উঁচুতে ওঠা যায়। বাহ 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 বাহ, আমি তোমার শিক্ষার প্রতি এই ভালোবাসা দেখে চমকিত। এবার শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ ভাইয়া? বিদ্যার ইস্পাত দিয়ে বুদ্ধির লোহাকে কাটতে হবে। হ্যাঁ, উজির একদম ঠিকই বলেছে। শোনো ভাই, কৃষ্ণনগর রাজ্যের রাজসভায় একটা অত্যন্ত বুদ্ধিমান সভাসদ আছে। কে? গোপাল? গোপাল ভাঁড়? কি, তুমি কি করে জানলে? এটাই তো আমাদের কাজ ভাইয়া, সারা বিশ্বের জ্ঞান খবরাখবর সব জোগাড় করি আমরা। বাহ 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 বাহ, এটাই তো চাই। এবার শোনো ভাই, তোমাকে যে কাজটা করতে হবে, আমি এক্ষুনি একটা চিঠি পাঠাচ্ছি, আর তাতে লেখা থাকবে মহারাজের জয় হোক। বলো প্রহরী, কি বলতে চাও? মহারাজ, মুর্শিদাবাদের নবাবের দূত কিছু সংবাদ নিয়ে এসেছেন। তিনি রাজসভার দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। আমি কি তাকে পাঠিয়ে দেবো? নবাবের দূত? এই অসময়ে? এই মরেছে। ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। প্রণাম মহারাজ। এবার বলো, নবাব বাহাদুর কি সন্দেশ দিয়ে পাঠিয়েছেন? মহারাজ,
আমাদের নবাব বাহাদুর আপনার জন্য একটি চিঠি লিখে পাঠিয়েছেন। এই চিঠি? তা কি আছে এই চিঠিতে? পড়ে শোনাও দেখি। আচ্ছা মহারাজ, পড়ছি। প্রিয় কৃষ্ণচন্দ্র, আশা করি তুমি ভালোই আছো। আর তোমার এই ভালো থাকার কারণ তোমার খুব প্রিয় রাজসভাসদগণ, যারা এক একজন এক এক কাজে খুব পারদর্শী, কিন্তু তারা কতটা শিক্ষিত সেটা আমি জানি না। আমি বাংলার নবাব, আর তুমি আমার অধীনস্থ একটা ছোট্ট রাজ্যের রাজা। তাই আমি জানতে চাই তোমার রাজসভাসদরা কতটা শিক্ষিত। সেই জন্যে তোমার সামনে একটা শর্ত ছুঁড়ে দিচ্ছি। আমার মামা শ্বশুরের বড় ছেলে বেশ বিদ্বান ব্যক্তি। তার মতে শিক্ষাকে অবলম্বন করে অনেক উঁচুতে ওঠা যায়। তাই তোমার রাজসভায় যদি এমন কোনো শিক্ষিত লোক থেকে থাকে যে ওর থেকেও উঁচুতে ওঠার ক্ষমতা রাখে, তাহলে আমি কিছু বলবো না। আর যদি না পারে তাহলে আমি তোমার রাজ্য কেড়ে নেব। আগামী 1 মাস পরে আমি ওকে তোমার রাজ্যে পাঠাচ্ছি, প্রস্তুত থেকো। এই মরেছে, এটা আবার কিরকম গেঁড়া কল? মহারাজ, আমি কি এবার আসতে পারি? হ্যাঁ, তুমি এসো। শুনেছি নবাবের মামা শ্বশুরের বড় ছেলে নাকি বিশাল বিদ্বান লোক, পৃথিবীর অনেক কটা দেশের ভাষাও জানে। এই জন্যই তো চিন্তাটারও বেড়ে যাচ্ছে। কিন্তু গোপাল, এত চুপ করে বসে আছো কেন? আহা, কিছুই তো বলছো না। মহারাজ, ওনার নাম শুনেই তো গোপালের হাওয়া ফুস হয়ে গেছে। না মন্ত্রী মশাই, আসলে আমি তো আর আপনাদের মতো শিক্ষিত বিদ্বান নই, তাই চুপ করে আছি। মূর্খের চুপ করে থাকাই শোভা পায়। তা অবশ্য সৌগতে মূর্খ, যাবত কিঞ্চিত না ভাষতে। পণ্ডিতদের সামনে মূর্খরা ততক্ষণই শোভা পায় যতক্ষণ সে কিছুই না বলে। হ্যাঁ, সেই জন্যে তোমাদের সবাইকে বই পড়ে পণ্ডিত হতে হবে। মহারাজ, আমাকেও কি পড়তে হবে? আমার তো মোটামুটি সব শাস্ত্রই পড়া। সবাইকে পড়তে হবে। আজ থেকে রাজসভা গুটিয়ে তাই সবাই পড়াশোনা করবে। কি মনে থাকবে তো? আর আমাদের সবাইকেও চেষ্টা করতে হবে যাতে বই পড়ে শিক্ষিত হয়ে আমরা নবাব বাহাদুরের আত্মীয় থেকেও বেশি শিক্ষিত হব, আর ওনার থেকেও উঁচুতে উঠব। আচ্ছা মহারাজ। আর কালকে তোমরা সবাই সকাল সকাল পণ্ডিতের পাঠশালায় চলে আসবে, আমি ওখানে থাকবো। আজকে রাজসভার সবাই আমাদের পাঠশালায় আসছে কেন? বাবা, একই রে, মহারাজ তো চলে এসেছেন। আজকে আমরা সবাই একসাথে পড়াশোনা করব। মহারাজ, আমি আপনাকে পড়াশোনা শেখাবার মতন যোগ্যতা অর্জন করিনি, কিন্তু যেটুকু শিক্ষা আমার আছে আমি আজকে সব উজাড় করে দেবো। আচ্ছা মহারাজ, সবাই তো এসেছে, কিন্তু গোপাল তো এখন এলো না। ঠিকই তো আজকে পাঠশালার পড়াশোনা শেষ করে আমরা সবাই গোপালের বাড়িতে যাব। হ্যাঁ, তারপরে আচ্ছা সে দেবেন, সবেতে ফাঁকি বাজি। কি গো, তখন থেকে ওরকম এক জায়গায় বসে আছো কেন বলো তো? বাড়িতে তো বাজার কিছুই নেই, জ্বালানিও শেষ হয়ে গেছে গো। এ দেখো, এমনিতেই মাসের শেষ, এখন এত শত বায়না করো না তো। বাড়িতে যা আছে তাই দিয়ে রান্না করো। এভাবে আর কত কিপটেমি করবে বলো তো? জীবনে ঘেন্না ধরে গেল, ঘেন্না। রান্নাটা কি করে করবো শুনি? কটা কাঠ, শুকনো পাতা নিয়ে এসো আগে। বুঝলে সভাসদগণ, আমাদেরকে অনেক শিক্ষিত হতে হবে, অনেক শিক্ষিত। হ্যাঁ মহারাজ, সেই জন্যই তো আমরা আবার ছোটবেলায় ফিরে গেছি, শিশুদের সাথে পাঠশালায় পড়াশোনা করছি। হ্যাঁ, আমাদের হাতে মাত্র 1 মাস সময়, আর এর মধ্যেই আমাদের সবাইকে তৈরি হতে হবে। নবাবের বিদ্বান আত্মীয়ের থেকে বেশি উঁচুতে উঠতে হবে যে। শোনো, আমি তাই সবার জন্য
বিশেষ বই নিয়ে আশা করাবো। বিশেষ বই? কি রকম বিশেষ বই মহারাজ? হ্যাঁ, যারা যে কাজে পারদর্শী তাদের জন্য সেই বিষয়ক বই, মানে 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 হ্যাঁ, ধরো ধরো সেনাপতির জন্য অস্ত্র শিক্ষা, তোমার জন্য বিজ্ঞানের বই, এই রকম আর কি। কিন্তু মহারাজ, আমরা না হয় বই পড়ে শিক্ষিত হব, বিশেষ বই নিয়ে আশা করাবে, খুব ভালো কথা। কিন্তু গোপাল যে এত ফাঁকি দিচ্ছে, এই ফাঁকিবাজির জন্য কোনো বিশেষ বই আছে নাকি? গোপালের ব্যাপারটা নিয়ে আমিও খুব চিন্তিত। আচ্ছা, ওকে ডেকে ওর সাথে আমি আজকেই কথা বলবো। মহারাজ মহারাজ মহারাজ, আমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। এই এই, এতক্ষণে তোমার আসার সময় হলো? কি করব মহারাজ, খিদের জ্বালা বড় জ্বালা, আমি অনেক বিপদের মধ্যে আছি। আপনার সাথে নিরিবিলিতে কিছু কথা বলতে চাই। নিরিবিলি কেন? আমরা কি তোমার শত্রু নাকি? মন্ত্রী, তুমি তোমার সব কথাতে ফোড়ন কাটা বন্ধ করো। চলো চলো গোপাল, রাজবাড়ি চলো, তারপর তোমার কি সমস্যা সেটা আমি শুনছি। বলো গোপাল, বলো, এবার তুমি কি বলতে চাও বলো তো। মহারাজ, আপনি তো জানেন বাজারের জিনিসপত্রের কি দাম, আর এই মুহূর্তে একটু হাতটানি চলছে। তাই বলছিলাম কি, আপনি যদি কটা দিন আমার আর গিন্নির একটু খাওয়ার বন্দোবস্ত করতেন, তাহলে ভালো হতো। ও, তা তুমি এরকম সমস্যার মধ্যে আছো, এটা আমাকে আগে বলবে তো। মহারাজ, আপনি তো জানেন যে আমার বুদ্ধি ভুঁড়িতে, তাই ভালো মন্দ খাবার না খেলে আমার বুদ্ধি আসবে না। আর 1 মাস পরে যেদিন নবাব বাহাদুরের আত্মীয় আসবেন, সেদিন ওনাকে আর হারাতে পারবো না। না 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 না, এটা আমার সম্মানের ব্যাপার। আমার সব প্রজাদের অনেক শিক্ষিত হতে হবে। তাহলে মহারাজ, কাল থেকে রাজবাড়িতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমরা তো দুটো মাত্র প্রাণী, তুমি আর তোমার বউ। রাজবাড়িতে আমার প্রিয় রাজসভাসদ খাবে, এতে আর কি যায় আসে। ধন্যবাদ মহারাজ, আমারও দেখবেন এবার মাথা কেমন খেলে। এ কি গো, সকালে না হয় কোনো রকমে রান্না করে খেলাম গো, বলি এবার তো কিছু বাজারপত্র আর রান্না করার জ্বালানি আনো গো, নইলে তো আমরা না খেয়ে মরবো। আর চিন্তা করো না গিন্নি, আগামী বেশ কিছুদিন রোজ আমরা ভোজ খাবো, এমন ব্যবস্থা করে রেখেছি। মা, তাই নাকি গো? তুমি কি ভালো গো। এরকম পড়াশুনো করে আমরা অনেক শিক্ষিত হয়ে উঠব। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ, এতে আমাদের উপকারই হচ্ছে। মহারাজ, আমি কানাঘুষো খবর পেলাম আপনি নাকি গোপালকে রাজবাড়িতে রোজ পেট পুড়ে খাওয়াবেন। হ্যাঁ, কারণ গোপাল বলেছে পেটের শান্তি না হলে ওর নাকি মাথাতেই বুদ্ধি আসে না। সেই জন্য তোমাদের সবাইকে যেমন বই কিনে দিয়েছি, ওকে তেমনি খাবার খাওয়াচ্ছি। আর কোনো আপত্তি? আপত্তি থাকবে কেন মহারাজ? আপনার টাকা, আপনার খাবার, আপনি গরু ছাগল যাকে খুশি খাওয়াবেন। আমরা তো বানের জলে ভেসে এসেছি। দেখো মন্ত্রী, তুমি এরকম কারণে অকারণে গোপালের উপর আর হিংসে করো না তো। তোমাদের সবাইকে এমন শিক্ষিত হতে হবে যাতে তোমরা অনেক উঁচুতে উঠতে পারো। শুধু এই কথাটাই মনে রাখবে। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, 1 মাস তো হয়ে গেল, আজকেই তো নবাব বাহাদুরের আত্মীয়ের আসার কথা। হ্যাঁ হ্যাঁ, আজকেই তো ওনার আসার কথা। আর আমাদের পরীক্ষা দিতে হবে। উফ উফ, কি যন্ত্রণা। কিন্তু গোপালই তো এখনো এলো না। ও তো আপনাকে ঠিক আসল সময় ঝোলায়। কি ব্যাপার কৃষ্ণচন্দ্র, সব ভালো তো? এ কি, নবাব বাহাদুর আপনিও এসেছেন? হ্যাঁ, তা তো আসতেই হবে। তা তোমরা সবাই প্রস্তুত আছো তো? আজকে তো আমার এই বিদ্বান ভাইয়ের কাছে তোমাদের পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, আমরা সবাই প্রস্তুত আছি। জাহাপানা, সভাটা যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে। বাট হতচ্ছাড়া গোপালটা এসে এখনো পৌঁছায়নি। তাহলে তো লেটা চুকেই গেল। কি কৃষ্ণচন্দ্র, আমাদের জন্য একটু বসার ব্যবস্থা করো, নাকি ভয়ের চোটে সেটাও ভুলে গেলে? না না জাহাপনা, কি বলছেন? এই, কে আছিস? 3টা আরাম কে দ্বারা নিয়ে আয়। আমি শুনেছি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এক একজন সভাসদ এক একটা রত্ন।
রত্ন, তাহলে কোন রত্ন দিয়ে কাজ শুরু করি? হ্যাঁ, এই তো সবার আগে পণ্ডিত। হ্যাঁ, পণ্ডিত। আচ্ছা, শুনেছি আপনি অনেক শিক্ষিত। তা আমাকে প্রশ্ন করার আগে আপনি বলুন তো 15 গুণ 15 কত হয়? 2 সেকেন্ড সময়। 225। খুবই সোজা প্রশ্ন। আমাকে 1 থেকে 100 অব্দি যাকে যা দিয়ে গুণ করতে বলবে তাই বলে দেব। এবার তুমি বলো তো 99 গুণ 97 কত হয়? 3 সেকেন্ড সময়। বলো বলো। 99 এর সাথে 97 মানে মানে 9603। সাধারণ গণিতই জানে না আবার পণ্ডিত। আপনি যতই বই পুঁথি পড়ে থাকুন না কেন, আপনি আমার উপরে উঠতে পারলেন না। আচ্ছা, এবার মন্ত্রী মশাই, আপনি তো রাজ্যের মন্ত্রী। হ্যাঁ, সব রাজ্যের সব খোঁজ খবর আপনি রাখেন। এবার আপনি বলুন তো, এই খামবাজ রাজ্যে এই মুহূর্তে কটা গরু আছে? এই মরেছে। এসব আপনি কি প্রশ্ন করছেন? খাম্বাজ রাজ্যের গোয়ালের খবর আমার জানা নেই। আমি কিন্তু জানি 5997টা। বিশ্বাস না হলে গুনে আসুন। আর হ্যাঁ, শুনুন, আপনিও আমার নিচে। কৃষ্ণচন্দ্রের একে একে সব পাতা ঝরছে, শুধু খেলাটা এবার দেখে যাও। আচ্ছা, আপনি তো অনেক বিদ্বান ব্যক্তি, তা এটা বলুন তো, কি ভাজলে সুগঠিত শরীর হয়? মুগুর ভাজলে। কি সোজা প্রশ্ন। তা এতই যখন আপনি স্বাস্থ্য সচেতন, তাহলে এটা বলুন তো, মানুষের শরীরের মধ্যে কটা হাড় থাকে? জানি পারবে না। 206টা। এবার বিজ্ঞানীর পালা। আগে আমি আপনাকে জিজ্ঞেস করছি, বলুন তো সব থেকে হালকা বায়ু কি? হাইড্রোজেন। এটা দাহ্য বায়ু। আমি সব জানি, তাই আমি আজ জ্ঞানের শিখরে। পড়াশোনা করে কেউ আমার থেকে উপরে উঠতে পারবে না, কেউ না। আর তুমি বলো তো বিজ্ঞানী, জলের মধ্যে তো হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো বায়ুই থাকে। একটা দাহ্য আর একটা আগুন জ্বালাতে সাহায্য করে। তবুও আগুন নেভাতে জল ব্যবহার করি কেন? এই মরেছে, এ আবার কেমন প্রশ্ন? এসব তো কোনোদিন ভেবে দেখিনি। মূর্খ 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 সব। জানি পারবে না। কারণটা হলো, যখন জলে অক্সিজেন আর হাইড্রোজেন দুজনের পরমাণুগুলো যুক্ত হয়ে একটা অণুতে রূপান্তরিত হয়, তখন তার পারমাণবিক গুণ লোপ পায়। আণবিক গুণে সে একটা নতুন এবং আলাদা বস্তু, বুঝলে? মূর্খ 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 সব মূর্খ এখানে। আপনারা সব এক একটা করে মূর্খ, বুঝলেন? গলায় ঝুলিয়ে রাখবেন পরের দিন থেকে লিখে, মূর্খ। দূর দূর, সবাই হেরে যাচ্ছে। গোপালটা যে কোথায় গেল? মহারাজ, গোপাল দাদু বলল বিদ্বান হয়ে উঁচুতে ওঠার পরীক্ষা গোপাল দাদু নিজের বাড়িতে দেবে, কারণ গোপাল দাদু সব ব্যাপারটাই হাতে কলমে দেখিয়ে দেবে। এ আবার কি কথা? সবাইকে তো রাজসভাতেই ডাকা হয়েছে। না, আমি গোপালের বাড়িতেই যাব। শুনেছি সে নাকি অত্যন্ত বুদ্ধিমান। আজকে আমি তাকে হারাবো। তাহলেই বাজিমাত। চলো সবাই, গোপালের বাড়িতে চলো। বাহ, এই তো আপনারা সকলেই চলে এসেছেন। এ কি গোপাল, রাজসভায় না এসে তোমার বাড়িতে ডেকে পাঠালে কেন? কারণ মহারাজ, আমি একমাত্র আমার বাড়িতে এই সব কিছু হাতে কলমে বোঝাতে পারবো। আচ্ছা, তাই নাকি? তা গোপাল, তোমার পড়াশোনার দৌড় কদ্দূর? কদ্দূর? আমার থেকে ওপরে উঠতে তুমি পারবে? নিশ্চয়ই পারবো। এই নিন, ধরুন, এই বই পড়ে আপনি আমার থেকে ওপরে উঠে দেখান। এটা কি? বুঝতে পারছেন না? নাম তার বই। এসব বই আমার জলের মতো মুখস্থ। তোমার থেকে উঁচুতে ওঠার জন্য এই বই পড়ার দরকার নেই। তাহলে বই না পড়েই উঠুন। আমি তোমার থেকে অনেক উঁচুতেই আছি। তোমার তো শুনেছি অনেক বুদ্ধি, আবার এখন এসব বাচ্চাদের নামতা গণিতের বই নিয়ে পড়াশোনা করছো? তা বলো তো গোপাল, একটা বড় 40 কেজির কুমড়ো 4টে এমন ওজনের ফালিতে ভাগ করা হলো, যাতে দাড়ি পাল্লায় 1 কেজি থেকে 40 কেজি পর্যন্ত যে কোনো জিনিসের সব ওজন করা যাবে। সব ওজনই কেজিতে হবে, গ্রাম বা অন্য কোনো ভগ্নাংশ হবে না। এটা খুব সোজা। 4টে টুকরোর পরিমাপ হবে 1 কেজি, 3 কেজি, 9 কেজি আর 27 কেজি। তুমি এটাও জানো দেখছি, কোনোভাবে জেনে ফেলেছো। এরকম সবাই করে।
আচ্ছা ঠিক আছে, এই টুকরোগুলো দিয়ে তুমি 20 কেজি কিভাবে করবে? 20 কেজি এটা সোজা। একটা পাল্লায় 27 কেজি আর 3 কেজির ফালি রাখবো, তাহলে হবে মোট 30 কেজি। আর অপর পাল্লায় 9 কেজি আর 1 কেজির ফালি রাখবো, তাহলে কত হলো? 10 কেজি। তাহলে যে পাল্লায় মোট 10 কেজি রাখা, সেই পাল্লায় 20 কেজি ওজন কম আছে, তাই আমি 10 কেজি ওজনের ফালি রাখার পাল্লায় 20 কেজি ওজনের যে কোনো জিনিস ওজন করতে পারবো। বাবা, আমার নাম হলো গোপাল ভাঁড়। আজকের যুদ্ধে আমারই হবে জিত আর আপনার হবে হার। আমি কিন্তু এখনো হারিনি, এখনো হারিনি কিন্তু। যদি নাই হারেন তাহলে এই বই পড়ে ওপরে উঠে দেখান। চিঠিতে নবাব বাহাদুর লিখে পাঠিয়েছিলেন, আপনি অনেক শিক্ষিত, আমাদের মধ্যে যদি কোনো রাজসভাসদ আপনার থেকে উঁচুতে উঠতে পারে তাহলে নবাব বাহাদুর কিছুই বলবেন না। হ্যাঁ, বলা হয়েছে তো। এসব শিক্ষিত হয়ে ওপরে ওঠা কি দেখানো যায় নাকি? আলবাত যায়, এই দেখুন। এই দেখুন, এই দেখুন, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এবার দেখুন, বই পড়ে ময়ে চড়ছি আর ওপরে উঠছি, আপনি হা করে দাঁড়িয়ে দেখুন। হ্যাঁ, এ কি এসব কথা ছিল নাকি? নবাব বাহাদুর, আপনার চিঠির জবাবই আমি হাতে কলমে করে দেখালাম। শিক্ষিত হয়ে ওপরে উঠলাম, এবার ছলে বলে কৌশলে কিভাবে উঠলাম তাতে কার কি যায় আসে। এই মরেছে নবাব বাহাদুর। গোপাল তো দেখছি আমার থেকেও এক কাঠি ওপরে। ছি ছি ছি, হায় হায় হায়, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ইস, কি লজ্জা, কি অবস্থা! ফিরে চলো উজির, আমরা আবার মুর্শিদাবাদে ফিরে যাই। যতদিন এখানে গোপাল আছে ততদিন আমরা কোনোভাবেই কৃষ্ণচন্দ্রকে বাগে আনতে পারবো না। সাবাস সাবাস গোপাল, সাবাস, তুমি পেরেছো, একমাত্র তুমি পেরেছো। সবাই যখন হার মেনে নিয়েছে তখন তুমি আমার মান সম্মান ধুলোয় মিশে যাওয়ার হাত থেকে রক্ষা করেছো। জয় গোপালের জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের